হ্যালো। হুম। হ্যাঁ, সজল ঘোষ মহাশয় কথা বলছেন? বলছি। হ্যাঁ, নমস্কার। আমি সন্দীপ চৌধুরী কথা বলছিলাম এগোচ্ছে বাংলা নিউজ পোর্টালের পক্ষ থেকে। কালকে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান আছে। তো সেই নবান্ন অভিযানে কি আপনি থাকছেন? এখনো কিছু আমি সিদ্ধান্ত নিইনি। হ্যাঁ, নিলে জানাবো। আচ্ছা, এই অভিযানে কি বিজেপি এন্ডোর্স করছে এই অভিযানটিকে? কারণ আমরা দেখছি যে সায়ন লাহিড়ী, যিনি কিনা এই অভিযানের মূল আহ্বায়ক, তিনি বিজেপি যুব মোর্চার পদে আছেন। তাতে তো কি হয়েছে? আপনারা আপনি যেমন তৃণমূলের পদে আছেন, আপনি আমার ক্যাসেট বাজাবেন। হ্যাঁ, আপনি যেমন আছেন তৃণমূলের পদে থেকে আপনি আমি আমাকে তৃণমূলের পদে সাংবাদিক। আছি, আপনি হ্যাঁ, আমি তৃণমূলের পদে আছি, আপনি কি করে জানলেন? থাকুন বা না। আপনি কি করে আপনাকে তো জানলেন ওই সায়ন লাইডি আছে? বিজেপি যুব মোর্চা, এটা তো ওর প্রচার, ওর ওর ফেসবুক প্রোফাইল থেকে আমরা পেয়েছি এবং ওর তা বিজেপি ঘেটেছেন যুব না মোর্চার আপনার, লিস্টে। হ্যাঁ, আপনি ঘাটবোই ঘেটেছেন তো, না। আমরা সাংবাদিক, আমরা আরে ঘাটবো না ও আপনি মা? সাংবাদিক ঘেটেছেন যে মেয়েটা কি করে মার্ডার হলো। সব ঘেটেছি, হ্যাঁ, আমরা তো দেখেছি যে আপনি ঘেটেছেন পাশের বাড়িটা কি করে ভেঙে গেল। আপনি হ্যাঁ, ঘেটেছেন আমি সন্দীপ ঘোষ। ঘেটেছি। আপনি সন্দীপ ঘোষ জেএনআই শুনুন না, হাসপাতালে, বর্জ্য কিভাবে বিক্রি আপনি করলো। জেএনআই হাসপাতাল চালান, সেখানে সমস্ত রকম অবৈধ কাজকর্ম হয়, সেটাও আমরা ঘেটেছি। আপনি তো ঘেটে জেএনআই বার হাসপাতালে করুন। আরে ঘেটে বার করুন। ওখানে জেএনআই হাসপাতালে হয় না এমন কোনো অনৈতিক কাজ নেই। এই দেখেছেন আপনার মুখ দেখেছেন খুলে আপনি, মুখোশ বেরিয়ে গেল। আপনার না না, মুখোশ বেরিয়ে গেল। আরে আপনার আপনাদের চেহারা মুখ বেরিয়ে খুললে গেল। তো, না না, আপনার চেহারা চেহারা বেরোচ্ছে বেরিয়ে না। বললো তো। আমরা সাংবাদিক, আমরা আপনাকে আরে প্রশ্ন করতে পারি, আপনি শোনেন, সঙ্গে এই সঙ্গে বললেন কেলানে আমরা শোনেন তৃণমূল না। কংগ্রেস আরে করি। কেলানে ভাই শোনেন না, আপনি আমার কথা শোনেন। কেলানে তো আপনি, আরে আমি তো আপনাদের কেলানে, মতো আমি তো বড় কেলানে তো সত্যি পৃথিবীতে তো। দুটো নেই। পশ্চিমবঙ্গে হ্যাঁ, জন্মানো মানে পশ্চিমবঙ্গে নয়, কেলানে হওয়া। শোনেন না। পশ্চিমবঙ্গে আরে জন্মেছেন না আপনি, শোন না। যার ঘরে জন্মেছে সে কংগ্রেস করতো, তারপর আপনি বিজেপি করছেন, মাঝখানে তৃণমূল হয়ে তৃণমূল ছাত্র পরিষদ করলেন, আবার আপনি চলে গেলেন বিজেপিতে। আপনাদের মতো সবচেয়ে বড় দুর্নীতিবাজ আর কে হতে পারে আচ্ছা, বলতে একটা পারেন? কথা বলবেন? হ্যাঁ একটা বলুন। কথা বলবেন? হ্যাঁ বলুন। আপনি আমাকে একটা কথা বলুন যে আপনার দিদিমণি কি করতেন। না না, এই, আমার আপনার দিদিমণি না, দিদিমণি রাজ্যের কি মাননীয় করতেন? মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন, মাননীয়া কলকাতা পুলিশ কিন্তু 24। আচ্ছা ঠিক আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আবার আপনি মাননীয়া সম্মান বলে? দেবেন না। আমি তো, না না, মাননীয় প্রধানমন্ত্রী আমি বলতে পারি না? আমার মাননীয় নয়, আমার প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মাননীয় নয়। মুখ্যমন্ত্রী বলবেন না। আপনার না, বাড়িতে মা সেটা বোন সেটা আছে? কি ও ভাই আপনি শোনেন ঠিক না, করবেন আপনার নাকি? আমি বাড়িতে মা তাকে বোন মাননীয় আছে? বলবো, আমি তাকে ও মাননীয় ভাই, বলবো, সেটা আপনার কি আপনি বাড়িতে ঠিক মা বোন করবেন আছে? নাকি? ও আমি ভাই, আপনার বাড়িতে মা প্রধানমন্ত্রীকে বোন সম্মান আছে? দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রী। আরে আপনার না না, বাড়িতে হ্যাঁ মা বোন অবশ্যই আছে? আছে, আপনার বাড়িতে মা বোন অবশ্যই আছে? আছে, ও ভাই বলেন না, আপনার অবশ্যই বাড়িতে। আছে। আরে আপনার হ্যাঁ, বাড়িতে মা বোন মণিপুরেও তো আছে? মা বোনরা ছিল, আপনার বাড়িতে মা বোন আছে? তাদেরকে, আপনার বাড়িতে মা বোন হ্যাঁ আছে? কেউ তাদেরকে আছে? আরে প্যারেড ভাই আপনি করিয়েছেন বলুন এবং না, আপনার তাদেরকে তো মা ধর্ষণ ছিল, করেছে। নিশ্চয়ই আছেন। হ্যাঁ আপনার নিশ্চয়ই মা বোন কেউ আছে? বিশেষবাবু আমার মা, আসিফাও আমার মা। হ্যাঁ, মণিপুরে যে মেয়েটিকে মণিপুর চলে গেছে গো সোনা, মণিপুর চলে গেছে। আর এই মণিপুর চলে গেছে, ও চলে গেছে। শোনেন না ভাই, আচ্ছা, এই আপনারা সোদপুরের মেয়েটা, 3 মাস ধরে ওইখানে সোদপুরের মেয়েটা জাম আপনার করে কে দিলেন, হয়? মণিপুর চলে আপনার গেল। সৎমা। এর মা কি আপনার সৎ দিদি, সৎ বোন? আপনার সৎ মা কে হয়? আপনি আবার এই নাম করবেন না, আপনি সাংবাদিক নাম করছেন। তিলোত্তমা, আপনি নাম সবাই জানে, এটা ওপেন সিক্রেট। তিলোত্তমা, অভয়া, আপনি শোনেন, চিকিৎসক, আপনি যখন এরপরে ফোন করবেন অন্য ফোন থেকে করবেন। বহুদিন আগে আপনি আমাকে এর আগেও ফোন করেছিলেন, লাভ হবে না। আমি এসব ফাইপ্যাকের লোক চিনি। আপনাদের মতন মাল ওইসব অন্য আন্ডু গান্ডুদের ফোন করাবেন, আমাকে নয়। বললাম না, আবার বললাম না। শুভ্রাংশু ভক্ত, আমি তাহলে বলি, শুভ্রাংশু ভক্ত বড়নগর উপনির্বাচনে দাঁড়িয়েছিল, জেএনআই কমিটিতে আছে, জেএনআই হসপিটালে। আমিও তো আছি। আরে ধর পাগল, আমিও আছি। কি বিরাট তথ্য বার করেছেন, এগুলো তো ওপেন সিক্রেট আছে। আরে আপনি থার্ড গ্রেড মাল। আপনি কি ডাক্তার না আপনি মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত? আমি তো জানি না আপনি ডাক্তার কিনা, আপনি তো নর্থ কলেজে পড়তেন। আরে এই তো, তাতে কি হবে? ডাক্তার হসপিটাল খোলে, ডাক্তার হসপিটাল, আপনি ডাক্তার হসপিটাল, জ্ঞান বুদ্ধি লেখাপড়া আচ্ছা, আমি জেএনআই হাসপাতালে চিকিৎসা করাতে আসলে আপনি কি সাহায্য করবেন? হ্যাঁ, কেন করবো না? আচ্ছা ঠিক আছে, পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় জেএনআই হাসপাতাল মাসুয়া বাজারে চলে আসবেন। আপনার যে কোনো অঙ্গের যে কোনো অঙ্গ, নিচের অঙ্গ থেকে ওপরের অঙ্গ অব্দি যেখানে সমস্যা হবে, আমার দায়িত্ব রোগীকে দেখা। আমি নিশ্চয়ই করবো, কেন করবো না? আপনিও মেয়েদের উপর নিজে ভালো করে দেখেন, সবারই ভালো করে দেখেন। আপনি না না, চরিত্র তো আপনি তো বিলোদবেন। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছেন। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, ডিওয়াইএফআই পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এই সিপিএম সারা বাংলায় মিলে 4-5% ভোট পেয়েছে, সারা বাংলায় পায়নি, কয়েকটা পকেটে পেয়েছে,
সেই ভোটগুলো সারা বাংলায় ডিভাইড করলে 4 বা 5-6% এরকম একটা কিছু দেখায়। আমি প্রশ্ন করতে চাই, তারা বলছেন তাদের এক নেত্রী কয়েকদিন আগে গতকাল একটা ফেসবুক লাইভ করে বলেছেন আমার নাম নেওয়া হচ্ছে, এমন বলছেন যেন উনি বাংলার জননেত্রী, উনি বাংলার মানে কি আর বলতে চাই, যে উনি এত বড় জননেত্রী যে ওনার নাম না উঠলে মানুষ আসবে না। আরএসএস, বিএসপি, ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না, আপনাদের কাছে আমাদের আবেদন। 27 তারিখ গোটা রাজ্যে, জেলায় জেলায়, এলাকায় এলাকায় এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভা আরজি করের নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে এসএফআই, ডিওয়াইএফআই নেতৃত্বে। যে আন্দোলন কর্মসূচি 27 তারিখ থাকবে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কিন্তু আজকে যদি ধরেও নিলাম, আমি তর্কের খাতিরে ধরেও নিলাম আরএসএস, বিজেপি তারা এর পেছনে আছে, সিপিএম এর এত সক্রিয়তা কিসের? তারা তো কেউ বলেনি যে এটা সিপিএম এর নেতৃত্বে হচ্ছে, হ্যাঁ এটা আরএসএস এর যৌথ নেতৃত্বে হচ্ছে, তাহলে বলতেন। তারা তো কেউ বলেনি, তারা বলেছে আমরা একটা ছাত্র সংগঠন। মুশকিল হচ্ছে একদল আবার নেমে পড়েছে ফুটেজ দেখাতে যে তারা কোন নেতা কখন কার সঙ্গে কোথায় দেখা করতে গেছে। আরে ভাই, আমি যদি কারোর সঙ্গে আজ দেখা করি, সে যদি আমার রাজনৈতিক দলের লোক নাও হয়, তার মানে কি আমি সেই রাজনৈতিক আদর্শে চলে গেলাম? আমার এমনটা কি নয় যে আমার সঙ্গে শুধুই আমার মতাদর্শের লোকের সঙ্গে দেখা হবে, কথা হবে, আমি কি অন্য কারোর সঙ্গে কথা বলতে পারি না? এই কোন অদ্ভুত রাজনীতিতে আছি আমরা? আসলে কিছুই না। আসলে দেখুন, বামপন্থীরা কখনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবে না, কখনো দলীয় রাজনীতির উঠতে পারবে না। এদের প্রথম রাত দখলের যে ডাকটা, সেই ডাকটা দিয়ে আজকে কিছু কিছু লোক, নেতা, কিছু কিছু মহিলা তার নেত্রী হয়ে উঠছেন বাজারে। আসলে তা নয়, রাত দখলটা মানুষের ছিল, সঠিক জায়গাটায় আঘাত করেছিলেন, মানুষ প্ল্যাটফর্ম খুঁজছিল, মানুষ নেমে পড়েছে। এখানে তাদের কোনো কৃতিত্ব নেই। যারা 5% ভোট পায়, 6% ভোট পায়, তাদের আবার কৃতিত্ব থাকতে পারে নাকি মানুষের প্রতি? যে এত লাখ লাখ মানুষ নেমেছে সব তাদের ডাকে, তাহলে তো তারা নির্বাচনে সরকার করে ফেলত। কিন্তু মানুষ একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, মানুষ নেমেছিল, এর পেছনে কারোর কৃতিত্ব নেই। আগামী দিনেরও যে মিছিলটা হবে, সেই মিছিলেও কারোর কৃতিত্ব থাকবে না। শুভেন্দুবাবুর নাম জড়ানো হচ্ছে, বিজেপির নাম জড়ানো হচ্ছে, আরএসএস এর নাম জড়ানো হচ্ছে, কারোর কৃতিত্ব নেই। কৃতিত্ব যদি সফল হয় তাহলে মানুষের হবে, আর যদি আগামী দিনের মিছিল ব্যর্থ হয় তাহলে জানবেন সিপিএম সফল হয়েছে, সিপিএম এবং তৃণমূল সফল হয়েছে যৌথভাবে। সিপিএম, পুলিশ এবং তৃণমূল যৌথভাবে এই মিছিলকে যে ভাঙার চেষ্টা করছে, সেই মিছিল যদি তারা ভাঙতে পারে, লোক যদি না হয়, তাহলে বুঝবেন যে তারা সফল হয়েছে। আরজি করের ঘটনায় 9 তারিখ থেকেই এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভা রাস্তায় আছে। আজকে গোটা রাজ্যের মানুষ, রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ, এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে, বিচারের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে। ফলত এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয়। এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াইএফআই এর বিস্তারিত কিচ্ছু জানা নেই, জানাটা কথাও না। আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই এর, এসএফআই, অ্যাডভা বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, আমরা তো এরকম কথা কখনো বলিনি। 14 তারিখ রাত্রে যে আন্দোলনের রাত দখল করার ডাক দেওয়া হয়েছিল, আমরা তো কখনো বলিনি ওর ভেতরে লেফট, আল্ট্রা লেফট আছে। আমরা তো কখনো বলিনি যে ওদের ওই পোস্টারটা ভালো করে তাকিয়ে দেখুন, ওদের ওই পোস্টারটা চাঁদটাকে কাস্তের আকারে ধরা হয়েছে। আমরা তো কখনো বলিনি, কারণ আমরা মনে করেছিলাম যে এই আন্দোলন মানুষের আন্দোলন হওয়া উচিত। এই আন্দোলনে সকলের সমস্যারে একরাশ ঘৃণা ভরে এদের দিকে চিৎকার করে বলা উচিত যে তোমরা খুনি, তোমরা ধর্ষক, তোমরা চোর। আমরা তো
কাউকে বাধা দিইনি, আমরা তো কখনো বলিনি যে এটা আমাদের আন্দোলন নয়, এটা সিপিএম এর আন্দোলন, এটা এসএফআই এর আন্দোলন, এটা নকশালদের আন্দোলন, আমরা তো বলিনি। আমরা তো দলে দলে আমরাও নিজেরা যোগ দিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে এবং আমার মতন হাজার হাজার কর্মী যারা এই সরকারকে উৎখাত করতে চায়, আমরা তারা যোগ দিয়েছিলাম। এই নবান্ন অভিযানের পেছনে কারা? এর পেছনে কেউ বলছেন আরএসএস, কেউ বলছেন এবিভিপি, কেউ বলছেন বিশ্ব হিন্দু পরিষদ বা বিভিন্ন বিভিন্ন বিজেপি সমগোত্রীয় বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলোর নাম আসছে। আমার প্রশ্ন হচ্ছে, এগুলো আজকে একটু আগে দেখছিলাম একজন পুলিশের কর্তা তিনি ফেসবুকে এই যে ছাত্র সমাজ বলে একটা অরাজনৈতিক সংগঠন বা হঠাৎ সামনে আসা একটি সংগঠন, তারা তাদের পেজকে কে লাইক করেছে, কারা কারা কোন কোন নেতারা লাইক করেছে সেটা তুলে দেখাচ্ছেন। এবং তারা খবর পেয়ে গেছেন যথারীতি যে অনেক লোক আসবে এবং সেই লোকেরা দলে দলে এসে সামনে মেয়েদের রাখবে, এটাও জানে, সামনে মেয়েদের রাখবে, তার সামনে বাচ্চাদের রাখা হবে, রেখে পুলিশের ওপর আক্রমণ করা হবে, এমন কাণ্ড করা হবে যাতে পুলিশ বাধ্য হয় বিভিন্ন ধরনের লাঠি গুলি এগুলো চালাতে, যেন পুলিশ কখনো লাঠি গুলি কোথাও চালায়নি। আমি প্রশ্ন করি, যে পুলিশ এত খবর পেতে পারে, যে পুলিশ এত খবর পেতে পারে, 3 দিন আগে থেকে যারা খবর পেয়ে গেল যে কোন কোন লোকেরা আসবে, তারা পুলিশের ওপর কেমনভাবে অত্যাচার চালাবে, সমস্ত কিছু হামলা কেমনভাবে চালাবে পেয়ে গেল, ভিডিও ফুটেজ তৈরি হলো, সমস্তটাই ভিডিও ফুটেজের সত্যতা নিয়ে নিশ্চয়ই সন্দেহ আছে, কি কি বলানো হচ্ছে কি বলানো হচ্ছে না, এআই প্রযুক্তি কিনা, এগুলো বিভিন্ন আলোচনা থাকতে পারে, কিসের ভিত্তিতে লোকটা এই কথাগুলো বলে দিচ্ছে, এগুলো অনেক কিছু থাকতে পারে, তাকে ভয় দেখানো হচ্ছে কিনা, বা এই ভিডিওটা টোটালি ফেক কিনা আমার জানা নেই। যাই হোক না কেন, আমার বক্তব্য যে পুলিশ এত জানতে পারে, পুলিশ ফুটবল খেলার আগের দিন জানতে পারে যে ব্যারাকপুর থেকে আপনার ওই বেলেঘাটার অঞ্চলের 2টো মানুষের মধ্যে কথা হচ্ছে যে তারা কে অ্যাসিড বোতল নিয়ে আসবে, কে অ্যাসিড বাল্ব নিয়ে আসবে, সব জানে পুলিশ। শুধু পুলিশ জানতো না যে ওই দিন আরজি করে রাত্রের বেলা কারা হামলা করতে আসছে, পুলিশ এটা জানতো না। পুলিশ জানতো, গুনেছে, লোক সংখ্যা গুনেছে, 7,000 8,000 লোক হবে, সমস্ত কিছু ভাবা যায় যে পুলিশ সেটা জানতো না। পুলিশের বড় কর্তারা নেতাদের মতন, তৃণমূলের নেতাদের মতন তারা দেখাচ্ছেন ফেসবুকে কোন পেজকে লাইক করেছে। অদ্ভুত, ভাবতে খারাপ লাগে যে একজন পুলিশ কর্তা কাঁধে অশোক স্তম্ভ নিয়ে কোন পেজকে লাইক করেছে, কেন এমন কোন পেজ কি তারা লাইক করেছে যে পেজটা নিষিদ্ধ, যে দলটা যে সংগঠনটা নিষিদ্ধ? এটা নিষিদ্ধ নয়, কিন্তু এগুলো পুলিশের থেকে এক্সপেক্টেড, পুলিশের থেকে এগুলো নিয়ে আমার কোনো বলার কথা নেই। গত কয়েকদিন ধরে কয়েকটি মিডিয়া এই লাইনে শুরু করেছে যে আন্দোলন হাইজ্যাক হচ্ছে। না, আন্দোলন কখনো হাইজ্যাক হয় না, কিন্তু আন্দোলন সংগঠিত হতে হবে। আপনারা বলছেন যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তো দফা 1 দাবি 1-এর পর মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয়ে যাওয়ার পর আপনাকে একটা সুষ্ঠু সরকার দিতে হবে। সেই সরকারটা আজকে যেমন বাংলাদেশের অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গের অবস্থা কি আপনারা সেরকম চান? যদি সেরকম আমরা না চাই, তাহলে একটা শক্ত হাতের সরকার দিতে হবে। আর এই মুহূর্তে সিপিএম হচ্ছে টেস্টেড অ্যান্ড ফেলিওর। এই মুহূর্তে সিপিএম টেস্টেড অ্যান্ড ফেলিওর, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। তাহলে তৃণমূলকে কমব্যাট করে সরকার চালানোর মতন ক্ষমতা রাখে একমাত্র যে রাজনৈতিক দলটা, তার নাম ভারতীয় জনতা পার্টি। তাই আমি অনুরোধ করব, যার ইচ্ছা হয় তিনি যাবেন, যার ইচ্ছা হয় না যাবেন না, কিন্তু যে রাজনৈতিক দল যারা বুঝতে পেরেছে যে প্রথম রাতের পর হাতের বাইরে চলে গেছে, তারা আর আন্দোলনে নেই। তারা প্রথম দিকে আন্দোলনটা ধরেছিলেন, শুরু করেছিলেন, ভালোই স্টার্ট আপ ছিল, কিন্তু তারা আর কন্ট্রোলে রাখতে পারছেন না, মানুষ তাদের কলে আসছে না, তাই তারা অরাজনৈতিক ছদ্মবেশে রাজনীতি করছেন। কিন্তু আমরা চাই এই আন্দোলনটা গণ আন্দোলন হোক, মানুষের আন্দোলন হোক। এই আন্দোলনে রাজনীতি যা রাজনীতি, যদি মাফ করবেন, যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল যদি এক হয়ে করতে পারে, তাহলে যারা পশ্চিমবঙ্গের মানুষের যে রাজনীতিতেই থাকুক না কেন, তারাও এক হয়ে রাস্তায় নামতে পারে। এতে কোনো রাজনীতি যারা খুঁজছেন তারা আখেরে
তারা আখেরে তৃণমূলের হাত শক্ত করছেন। মাথায় রাখবেন, আসলে একটা জোট তো আছেই, আসলে একটা দিল্লিতে জোট তো আছেই, ইন্ডি জোট বলে একটা কথা তো আছে। সেই জোটের দায়িত্ব পালন করতে আজকে কোথাও সিপিএমের যুবনেত্রী আর কোথাও মোহাম্মদ সেলিম তারা রাস্তায় নেমেছেন। কয়েকজন যুব নেতাও বলেছেন যে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের সঙ্গে সম্পর্ক নাও থাকলে, আমাদের সঙ্গেও রাত জাগর কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমরা কখনো রাস্তায় বলিনি যেটা আমাদের নয়, আমরা আলাদা করব চলো, আমরা কখনো বলিনি। একদল বলছে পরীক্ষা আছে, হ্যাঁ সত্যি তো পরীক্ষা থাকলে অসুবিধা হবে, আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে পরীক্ষার্থীদের কিভাবে ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, পরীক্ষা যদি 27-এ থাকে, পরীক্ষা তো 28-এও আছে। যে পুলিশ কর্তা আজকে বললেন যে এই আন্দোলন বেআইনি, তাদেরকে কেন তারা বলবেন না যে 28 তারিখে এই আন্দোলনটা বেআইনি? আমি ভাবি সেই পুলিশ কর্তারা কি বাড়িতে ছেলে বউয়ের সামনে দাঁড়ান না? তাদের ছেলে মেয়েরা জিজ্ঞাসা করে না, বাবা আজকের দিনেরটা বেআইনি, কালকের দিনেরটায় তুমি প্রোটেকশন দেবে, আইন সিদ্ধ করবে? এটা কেমন করে? খারাপ লাগে। তাই খারাপ লাগে এই সরকারকে দেখলে, এই পুলিশগুলোর অসহায়তা দেখলে খারাপ লাগে। আমি আবেদন করব, যদি কোনো পরীক্ষা, আমি জানি না যে কতগুলো সেন্টারে পরীক্ষা হয়, পরীক্ষা হচ্ছে, কলকাতা শহরে কতগুলো সেন্টারে পরীক্ষা হচ্ছে, পশ্চিমবঙ্গের থেকে কলকাতা শহর থেকে কতজন মানুষ পরীক্ষা দিচ্ছে, তাদের কি কি অসুবিধা হতে পারে। পরীক্ষার টাইমিং আমি যা শুনেছি তাতে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু তাহলেও আমার মনে হয় সেই পরীক্ষার্থীরাও চান যেই আন্দোলন হোক, এই মিছিল হোক। আমরা আগে দেখতাম, আমরা রাস্তা অবরোধ করতাম, মানুষ নেমে এসে আমাদের কাছে অনেক সময় বলতেন রাস্তাটা ছেড়ে দাও, কিন্তু এখন দেখছি অবরুদ্ধ অবস্থায় মানুষ নেমে এসে অবরোধকারীদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাই আমি বলবো, কোন দল, কোন মত, কি বক্তব্য কার, সেটা বড় কথা নয়, কিন্তু এই রাজ্য থেকে যদি মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয়, তাহলে আপনারা জোট বাঁধুন, মহাজোট তৈরি হোক মানুষের। নিশ্চয়ই সরকার চালাতে গেলে বিজেপি ছাড়া কোনো গতি নেই, এটা ঠিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলতে হলে জনগণকে সমস্তভাবে রাজপথে যেভাবে আজকে নেমেছেন, যার ফলে সরকার ভয় পেয়েছে। একটা নাম না জানা অজানা সংগঠন পেছন থেকে কেউও কলকাঠি নাড়তে পারে, পেছন থেকে কলকাঠি নেড়ে সাকসেসফুল করে দেবে, এটা যদি ভাবেন, তারা সামনে না থেকে কত আতঙ্কে দিন কাটাচ্ছেন, এই সরকার দিন কাটাচ্ছে, এটা আপনারা বুঝতেই পারছেন। এই আতঙ্কটাকে বাঁচিয়ে রাখুন, এই ভয়টাকে বাঁচিয়ে রাখুন। কালকের মিছিলকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন। যার ইচ্ছা হবে তারা মিছিলে যাবেন, কে আটকাবে তাদের, সেটাই দেখার আছে। যারা 27 তারিখের মিছিলকে বেআইনি বলে, আমি প্রশ্ন করব, তাদের চোখে কি 28 তারিখের মিছিলটা নেয়? সেই উত্তর আপনাদের কাছে চাইলাম।